নমস্কার, আমি অহিন ঘটক। কথাপথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকে কথাপথ চ্যানেলের সাক্ষাৎকারে পেয়েছি বিশিষ্ট শিক্ষিকা, সমাজসেবী এবং সংস্কৃতি জগতের অন্যতম ব্যক্তিত্ব মাননীয়া মালবিকা রাজপণ্ডিত দিদিকে। দিদি নমস্কার। তো দিদি, আজকে আপনার কাছে কিছু জানার আগে প্রথমেই আমার যে চ্যানেল কথাপথ, তাতে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই যে ব্যাপারটা আপনার কাছে জানতে চাই, জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে আপনি মানে বর্ন অ্যান্ড ব্রট আপ কোথায়? আমি খুব গর্বের সঙ্গে বলছি, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ তুলসীটা পূর্ব মেদিনীপুর, তুলসীটা গ্রামে। আচ্ছা এবং এখানেই আমি জন্মগ্রহণ করি, এখানেই আমি বড় হই। আচ্ছা, এখানেই বড়, এখানেই জন্মগ্রহণ করেছেন। তো দিদি, আপনার তো বেশিরভাগ জীবনটাই কেটেছে শিক্ষকতার সঙ্গে, এবং তার সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত ছিলেন এবং সংস্কৃতি চর্চাটাকেও সমানভাবে এগিয়ে নিয়ে গেছেন। তো কোন কোন স্কুলে আপনি শিক্ষকতা করেছেন, যদি একটু বলেন। শিক্ষা জগতে প্রবেশের আগে আমার শুরু হয় সাংস্কৃতিক জীবন। আচ্ছা সাংস্কৃতিক জীবন বলতে একেবারে ছোট্টবেলা থেকে আমাদের বাড়ির যে আবহাওয়া, সেই আবহাওয়াটাই ছিল সাংস্কৃতিক জগতে ভেসে যাওয়া। আমাদের পরিবারের সবাই রবীন্দ্র জয়ন্তী থেকে আরম্ভ করে নজরুলের জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন, 15ই আগস্টে পতাকা তোলা, 26শে জানুয়ারিতে গান গাওয়া, দেশপ্রেমের গান, বাড়ির সবাই, সাংস্কৃতিক আবহাওয়া। হ্যাঁ, আমার মাসিরা, আমার দাদারা সবাই মিলে হতো। একটা অদ্ভুত ব্যাপার, এটার জন্য বাইরে থেকে আমি অনুপ্রাণিত নই, আমি আমার পরিবার থেকে অনুপ্রাণিত। প্রত্যেকটি সাংস্কৃতিক যে জাগরণ, সেটা ছোট্টবেলা থেকে আমার হয়েছে আমার মা, বাবা, আমার আত্মীয় পরিজনদের মধ্য দিয়ে। আমার দাদারা, বলতে দ্বিধা নেই যে এখান থেকেই সাংস্কৃতিক জগতে যাওয়ার বা পদার্পণ করার যে আমার উৎসাহ, এটা আমি পেয়েছি। মানে সাংস্কৃতিক জীবন দিয়েই শুরু করেছেন। তারপর আপনার কাছে তো মানে পেশার দিক থেকে অনেক কিছুই অপশন ছিল, কিন্তু এই শিক্ষকতার জীবন কেন বাঁচলেন? ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি আমার পরিবারের ম্যাক্সিমাম সদস্যরা শিক্ষক শিক্ষিকা। আচ্ছা, আমার বাবা তো শিক্ষক ছিলেনই, আমার দাদারা, আমার মাসিরা সবাই কিন্তু শিক্ষিকা ছিলেন বিভিন্ন দিক দিয়ে। কেউ আর্টিস্ট ছিলেন, কেউ শিক্ষা জগতে স্কুলে পড়াতেন, হ্যাঁ, এরকম বিভিন্নভাবে সবাই কিন্তু শিক্ষা জগতে ছিলেন, প্রফেসর ছিলেন। আমার মেসমশাই, মানে সেদিক থেকেই শিক্ষা জগতের প্রতি একটা টান, আগ্রহ একটা তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো শিশুদের নিয়ে প্রচুর কাজ করেছেন, তাদের পড়িয়েছেন দীর্ঘদিন ধরে, স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন। তো বর্তমানে অভিভাবকদের মধ্যে একটা খুব চিন্তার বিষয়, সেটা হচ্ছে এখন প্রচুর ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা খুব লক্ষ্য করা যাচ্ছে তারা খুব জেদি। মানে সেই সুকুমার রায়ের বাপরে কি ডান পিঠে ছেলে মনে পড়ে যাচ্ছে আর কি। তো এই এদেরকে সামলানোর যদি কিছু বলেন, কিভাবে কি সামলানো যায়? আপনি তো অনেক এই ধরনের শিশুদের সামলেছেন। অবশ্যই অবশ্যই। এক কথায় বলা যায় যে পারিবারিক যে পরিবেশ, সেই পারিবারিক পরিবেশটা শিশুদের গড়ে তোলে। পরিবারের মানুষজনকে দেখেই তারা শেখে।
বলে না যে শিশুর মধ্যে মা বাবার প্রতিফলন আছে, তারা কিন্তু শিখবে মা বাবাকে দেখি, আত্মীয় স্বজনদের দেখি শিখবে। তা আজকের জগতে হয়েছে কি, কেন দুষ্টু বা কেন জেদি, শিশুকে মানুষ করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বলে যে যখন যা চাইছে এটা খাবো, ঠিক আছে এক্ষুনি দিন। আমার এই প্যান্টটা দরকার, এই প্যান্টটাই দরকার, হ্যাঁ এটাই কিনে দিচ্ছি সঙ্গে 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 সঙ্গে। তুই তো চাই বাবা, ঠিক আছে। তখন তার বয়স কম, ধীরে ধীরে দেখা গেল এই জেদটা তার হয়ে গেল যে আমি যা চাইবো তাই পাবো। যত বড় হতে লাগলো, মা বাবা না দিলে একটা জেদ, দিতেই হবে। রাগ দিতেই হবে, নাহলে রিয়াক্ট করছে। কেন? এর জন্য দায়ী কিন্তু আত্মীয় স্বজন, মা বাবা। আমি তাকে নাগাল চাইলেই যে দিয়ে দেওয়া, একদম নাগাল ছাড়া করে দিয়েছি। তোর কি চাই বল, তুই কি খাবি বল, এক্ষুনি করে দেবো। তাহলে এটাকে মানে ওভারকাম করার জন্য তাদের একটু একটা হচ্ছে যে জীবনযাপনের ক্ষেত্রে সহজ স্বাভাবিক একটা গতিপথ তাদেরকে চেনাতে হবে। পাবি, নিশ্চয়ই নিশ্চয়ই পাবি। আরে আমি দেখ কিছু পাইনি, আমার বাবা তো আমার কিছু কিনে দেয়নি, কিন্তু দেখ তোকে আমি দিয়েছি। তার মানে এই নয় তোকে সবসময় দিতে পারবো। এইভাবে যে মোল্ড করা তাদেরকে, একটা জীবনের ধারাকে খুব নমনীয় ভাবে তাদেরকে চেনানো, এটা কিন্তু এখন নেই। জীবন সম্পর্কে তাদের যে একটা ধারণা, সুন্দর সুস্থ ধারণা দেওয়া, সেটার খুব অভাব এখনকার দিনে। দিদি, আপনার জীবনে এরকম কোনো শিশু যার কথা মানে আপনাকে খুব নাড়া দিয়েছে বা খুব দাগ কেটেছে, এরকম যদি একটু বলেন। এই নবরণ স্কুলে আমার বেশিরভাগ সময় কেটেছে। তার আগে কন্যগর নান্দনিক স্কুল, আচ্ছা, ওইটা আমার প্রথম প্রতিষ্ঠা। আমার ছোট মাসি শিলা গোস্বামী স্কুলটা তৈরি করেছিলেন, তিনি আর্টিস্ট ছিলেন একজন বড়। ওখান থেকে আমার হাতে খড়ি, এবং আমার ছোট মাসি দেখেও শিক্ষা অনুপ্রাণিত। ও করতো কি, সমস্ত বাচ্চাকে একটা আদর্শগত ভাবে মানুষ করতো। এবং প্রার্থনা যখন হতো তখন বলতো সবাই কিন্তু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তো ভাবো যে আমি একটা বিদ্যালয়ে এসেছি, আমি সেখানে মনোযোগ দিতে হলে আমাকে আগে প্রার্থনা করতে হবে। এইভাবে তাকে ছোট্ট থেকে এমন ভাবে গড়ে তুলতো যে আমার ছোট মাসি কোলে এসে বসতো সবাই, মানে একদম নিজের মায়ের মতো ভীষণ ভাবে। নিজের হাতে রান্না করে খাওয়াটাকে, রান্না করে খিচুড়ি রান্না করে ছোট ছোট সেই শাল পাতার বাটিতে করে, আজ তোরা তোদের টিফিন রেখে দে, আজ আমার হাতের খিচুড়িটা খা। মানে ছাত্রছাত্রী মনে করতেন না, সন্তান, নিজের সন্তানের মতো করে মানুষ করেছে। এইভাবে যদি ছাত্রদের গড়ে তোলা না যায়, ওরা স্কুলে আসতে ভালোবাসবে না, পড়াশোনাকে ভালোবাসবে না। সেভাবেই তৈরি করা দরকার। মানে স্কুলটা কোনো সময় যেন মানে একটা ভয়ের জায়গা যেন না হয়, কৃত্রিম জায়গা, কৃত্রিম। স্কুলে আসবে, পড়বে, ঘাট ধরে আমরা লেখাবো, বাড়ি চলে যাবে। বেশি নাম্বার পেতে হবে, মা বাবাদের মধ্যে কম্পিটিশন, যে তুই এত কম নাম্বার পেলি। আমি এখানে এসে গার্জেনদের ডেকে ডেকে বলতাম এই ব্যাপারটা করবেন না। আপনারা দেখছি কম্পিটিশন করছে, পাশের বাড়ির লোক বলছে কি গো তোমার ছেলে কত পেয়েছে, আমার ছেলে 80 পেয়েছে। আপনি দমে গেলেন, মন খারাপ হয়ে গেল, ছেলেটাকে মারধর করলেন, দেখ ও 80 পেয়েছে, তুই কেন 40 পেলি। এইসব ব্যাপারগুলোকে আমি চেষ্টা করেছি নবান্নে এসে একটা সমঝোতার মধ্যে আনা, হয়েছিল। অনেক মা আমাকে আজও পর্যন্ত দেখা হলে বলেন আপনার কাছে মানুষ আমার ছেলেরা। ওই যে বললো যে একটা উদাহরণ, এরকম অনেক উদাহরণ আছে, অনেক বাচ্চা। একটা উদাহরণ দিচ্ছি,
কাজীচক গ্রাম, হুম, ওখান থেকে মন্ডল পাড়া আছে, ঢাল থেকে নেমে সামনে। নিচে আমি আর আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট থাকতেন বেলারি, আমরা হোম ভিজিট করতে যেতাম। আচ্ছা, আমাদের আদর্শ ছিল যে বাড়ি গিয়ে দেখবো তার পরিবেশটা কেমন, বাহ, এবং আমার মা বাবাকে বলবো যে ও এগুলো ভালোবাসে, এগুলো করুন, এগুলো চায়, এগুলো দেখবেন। এভাবে আমরা গল্প করতে করতে প্রত্যেক বাড়ি বাড়ি যেতে। প্রত্যেক বাড়ি যেতাম। প্রচন্ড বর্ষা, তার মধ্যে আমি আর বেলা ওই কালীচকের ঢাল থেকে নামবো, এই সময় একদম প্রচন্ড বৃষ্টি। তো আমরা ফিরে যাব, দূর থেকে এই গার্জেন্সরা ছুটে ছুটে আসছে, দাঁড়ান দাঁড়ান, যেতে হবে আমার বাড়িতে। কি করে যাব, তোমার তো মানে ওদের হচ্ছে আল ধরে যেতে হবে, সরু আল, হ্যাঁ, দুদিকে চাষের ধানের মাঠ, কি করে যাবো, এখানে তো একবার ভীষণ জল জমে আছে, কাদা, কিছু করতে হবে না, আসুন আস্তে আস্তে। দুধারে কলা গাছ আছে, একটা করে কলা পাতা কাটছে, পেরে দিচ্ছে, আবার নেক্সট স্টেপে আবার কলা পাতা কাটছে। আমার তো লজ্জায় গুটিয়ে যাচ্ছি, মানে কি কথা, এইখানে একটা করে কলা পাতা পেতে পেতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এটা আমি কোনোদিন ভুলবো না। দারুণ ব্যাপার, মানে সত্যি। যখন গিয়ে পৌঁছালাম, আমার তো লজ্জিত, আমরা মানে কুকড়ে গেছি যে এ কি, এটা ঠিক হয়নি আপনাদের, বলে না, আপনারা আমার ছেলেকে মানুষ করছেন, আপনারই আমাদের কাছে এখন ভগবান, এই কথা বলছে। মানে এই যে শিক্ষকতা একটা নোবেল প্রফেশন, হ্যাঁ, মানে সেটা তো আমরা মানে এই ধরনের যে অভিভাবকদের পেয়েছি, ছাত্রদেরও পেয়েছি এই ধরনের, তারা অনুপ্রাণিত। আমি একদিন কলেজ স্ট্রিটে হাঁটছি, হঠাৎ করে বয়স প্রায় 20-22, ও যেতে যেতে আমার আঁচলটা ধরেছে। আমি বললাম, তুমি কে? আমি স্বপন, আমাকে মনে নেই? তুমি এখানে? আমি ইনকাম ট্যাক্সের চাকরি করি এখন, বলে আমাকে প্রণাম করলি। তুই আমাকে মনে রেখেছিস? বাবা, আপনাদের ভুলবো না কোনোদিন, আপনাদের জন্যেই আমাদের এতদূর আসা। এরকম ভুরি ভুরি আছে, আমি একটা দুটো বললাম। দিদি, যাই হোক। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যে আপনার এই শিক্ষকতার জীবন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কাজকর্ম, এই সামাজিক কাজকর্মের ব্যাপারে যদি একটু বলেন, যে কোথায় কিভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। অবশ্যই, অবশ্যই। ছোটবেলা থেকে মন মানসিকতা আমার এরকম করে উঠেছে। আমার বাবা, আমার দাদাদের দেখি, আমার দাদুর একটা কথা বলি। দাদু একটা বৈঠকখানা ছিল এখানে, বৈঠকখানায় বসে থাকতেন, রোগী আসতো দেখতে, কবিরাজ ছিল, আর ভেতরের ঘরে বালিশের তলায় টাকা পয়সা থাকতো। সবাই আসতেন, প্রণাম করতো, বাবু কেমন আছেন, কিছু সাহায্য করুন, যা বালিশের তলায় আছে, কে কি নিল বা কিছু দেখা নেই, ওখান থেকে তারা পয়সা নিয়ে চলে যেত। মানে তাদের প্রতি যে ভালোবাসাটা অন্যরকম। অন্যরকম একটা। এবং এই আমি গর্ব করে বলবো, এই এলাকার সমস্ত গ্রামবাসী তাদের প্রতি একটা অদ্ভুত ধরনের অনুরাগ, অনুপ্রেরণা আছে। দিদি, আপনি এই থেকে আমি শিখেছি। আপনি যে শুনেছি যেটা ওই ঝাড়গ্রাম হরিজন সেবক সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, হরিজন সেবক সমিতি, এবং ওই স্কুলটাও একটা সংস্থা, যে ওই জুনিয়র হাই স্কুল সবরতে, ওটাও আমাদের সামাজিক কাজই ছিল, মানে বিভিন্ন মানুষের শিক্ষকতা প্লাস সামাজিক। লোধা লোধা যারা, তাদের সঙ্গে। ওটা একটুখানি ছোট্ট ঘটনা বলি। লোধা অধ্যুষিত এরিয়ায় আমরা কাজ করতে গেছি, গুটি কয়েক পয়সার জন্য, পয়সা পেয়েছি 600-700 টাকা আমাদের অ্যালাউন্স ছিল। ওখানে গিয়ে আমরা যারা শিক্ষিকা ছিলাম প্রায় 10-12 জন, কেউ ত্রিপুরা থেকে এসেছেন, সব সামাজিক কাজ করার জন্য, কেউ বর্ধমান, কেউ বীরভূম, কেউ মেদিনীপুর, আমি ছিলাম হুগলি থেকে। তো আমরা যে ঘরটা ছিলাম, একবারে দেশলাই খোলের মতো জানলা, লোধাদের চেহারা দেখলে ভয় পাবো,
কোকড়ানো চুল যেমন আমার হ্যাঁ। পড়েছি। ঠিক। তো ওখানে গিয়ে ভয় পেতে আরম্ভ করলাম। আমার দাদা আমাকে নিয়ে গেল, বলে তুই চল বাড়ি। আমি না না, আমি যাবো না, আমি এদের জন্য কাজ করতে এসেছি, লোধা বাচ্চাদের দেখতে এসেছি। দাদা তো কোনো রকমে ছেড়ে চলে গেল, চিন্তা নিয়ে খুব। ওখানে যারা আমাদের দেখাশোনা করতেন, রানীদি ছিলেন, হুম, বিশ্বনাথ দা ছিলেন, আমরা কাকা বলতাম, হুম, ধীরজ কাকা ছিলেন, রান্না ভাই ছিলেন, সবাই মিলে আমরা একটা পরিবার। খেতে বসেছি, আমার দাঁতে একটা কাঁকড় পড়ে গেছে। সেই লোধা ভাই ছুটে এসে চলে এসছে। একজনকে বলছে মালাদি বলতে হবে। মালাদির দাঁতে কাপড় পড়লো কেন, এই বস্তাটা বার কর, এক্ষুনি আমি নিয়ে যাবো ঝাড়গ্রাম, ফেরত দেবো। এতে মানে আমি এই যে অভিভাবক, আন্তরিকতা, ছাত্রদের কথা বলি। একদিন একজন না বলে, ওখানে বোর্ডিং ছিল, আচ্ছা, বাচ্চাদের বোর্ডিং ছিল, আমরা দেখতাম, ডিউটি পড়তো, ছেলেদের বোর্ডিংয়ে 4 জন, এই বোর্ডিংয়ে 4 জন, খাওয়া দাওয়ার সময় ডিউটি। ছেলেটি না বলে ডুলুং নদী ছিল, ওই ডুলুং নদীর ধারে চলে গেছিল। আমার ডিউটি ছিল ওই ছেলেদের দেখা। আচ্ছা, যে আমি বললাম ওকে ডেকে নিয়েছো। একটা ফুল গাছের বেড়া ছিল, শুকনো ডাল, আমি একটা করে কঞ্চি তুলছি আর মারছি, ভেঙে চলে যাচ্ছে। দূর থেকে সকল ওদের পাওয়া হারা দেখছে। হঠাৎ করে 12-14 জন আমার দিকে একদম তীর-ধনুক নিয়ে, আজকে আপনাকে ছাড়বো না। আমার ছেলে মেয়েদের মারছেন আপনি? তীর্ধনুক একদম তাক করে আছে পুরো। আমি বলছি ওকে মারছি না, ওকে শাসন করছি। আমার নিজের ভাইপো ভাইদের আমি শাসন করছি, কিচ্ছু শুনবো না, আপনি কালকে এখান থেকে চলে যাবেন। তখন অপর্ণাদি ছিলেন সুপারভাইজার, আচ্ছা, তিনি এসে বললেন ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন ওখানে বসো, আমি দেখছি মালাদি কেন মারলি। তো উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আমাকে আড়ালে করে চুপ করে বসে। পরের দিন আমাকে স্কুলে ঢুকতে দিল না, ওরা ঘেরাও করে রাখলো স্কুলটা। আমি গেলাম না স্কুলে, মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি ওদের বোঝাতে পারলাম না, কিন্তু ওরা তো বুঝবে না, তো সেই জায়গাটা নেই চেতনার মধ্যে। আমি তখন সন্ধ্যেবেলায় বসে আছি, অপরাধী কাজ করে যাচ্ছে, তার বাড়ি গিয়ে ওর বাড়ি গিয়ে বুঝিয়েছে মালাদি কেমন, কেন মেরেছে ইত্যাদি। আমি একদিন সন্ধ্যেবেলা খুব মন খারাপ লাগছে, বসে আছি, পূর্ণিমার রাত। হঠাৎ দেখছি 6-7 জন আসছে আমার দিকে। আরে এই রে, আবার কি করবে আমাকে, ভয় পাচ্ছি, আবার সাহসও রেখেছি, ঠিক আছে মেনে নেবো, যাও। শাল ফুল, প্রচুর শাল ফুল প্রত্যেকের হাতে, সেই নিয়ে আমার পায়ে এসে রাখলো। আমি কাঁদতে আরম্ভ করেছি, ওদেরকে জড়িয়ে ধরেছি। মানে ভাবতেই পারেননি যে ভাবতে পারিনি ওরা আমাকে ওই এইভাবে situation পার্টন থেকে করবে, এইভাবে। এইভাবে। ওরাও কাঁদছে, মালাদি তুমি কোথাও যাবে না। বাহ, এটা মানে আমার এটা একটা- জীবনের একটা বিরাট প্রাপ্তি। তো দিদি, আপনার তো অনেক লেখা আছে, বিভিন্ন সময় বিভিন্ন লিখেছেন, যদি আমাদের একটা পড়ে শোনান আপনার কোনো লেখা। হ্যাঁ, মানে শিক্ষা জগতে এমনভাবে যুক্ত হয়ে গেছিলাম যে লেখার পরিধি ধীরে ধীরে কমতে লাগলো, কারণ আমি এইদিকে ডিভোটেড হয়ে গেছিলাম। এইদিকে ডিভোটেড হয়ে যাওয়ার জন্যে শিক্ষা জগতের দিকে হ্যাঁ, আমি ওগুলো লেখাটা খুব কমে গেল আমার, অনেক কমেছিল। বেশ পত্রিকায় বেরোতো, প্রচুর পত্রিকা সম্বন্ধে বলি আমরা। ভ্যানিটি সাহিত্য চক্র বলে একটা পত্রিকা বার করতাম, মিনি পত্রিকা, আচ্ছা, শর্মা সম্পাদিত। শর্মা মানে সাগরিকা, শশীবাবুর মেয়ে, আচ্ছা, মশাই, রুমা আমাদের সেই সময় দারোগাবাবু ছিলেন, সত্যেনবাবু তার মেয়ে, এবং আমি মালবিকার মা, এই শর্মা। কোলাঘাটেরই একটা পত্রিকায় বেরিয়েছিল। আচ্ছা, মানে এটা কি কবিতা? হ্যাঁ, আচ্ছা, মৌন অনুভব। হৃদয়ের গভীরে ক্ষীণ স্রোতা নদী, যেন স্নিগ্ধ স্বচ্ছ, ডুবে থাকা বালুকণা, ঝিনুকের ভাঙা, রঙিন মাছের পাখনা। ছোট বড় পাথরের নুড়ির গায়ে স্পষ্ট জমে থাকা শ্যাওলার সবুজ গালিচা, নদীর জলের গভীরে কবিতার ছবি।
সব ছিল, সব আছে। নদীটির স্রোতে কেঁপে যাওয়া স্বয়ম্বর সভার তীর, বেঁধে যাওয়া রূপলি মাছের চোখে, হৃদয়ের গভীরে মৌন অনুভবে ভোলেনি সে আরুণীকে। 20 বছরের পরে ভোলেনি সে মিছিলের সারি সারি মুখে মুষ্টিবদ্ধ দৃঢ়তার সূর্যের শপথ। জীবনের চাওয়া পাওয়া তুচ্ছ করে মুক্ত মানবতার হাত ধরে গেয়ে যাওয়া সমবেত সুর, ভেসে যাওয়া দূর আরো দূর পাখিদের ডানায়, কোথায় হারায় যেন হৃদয়ের গভীরে মৌন অনুভব। বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। আপনি আবার ভালোভাবে লেখা শুরু করুন, আপনি তো খুব সুন্দর লেখেন। হ্যাঁ, তো দিদি দিদি আপনার সঙ্গে তো কথা বলে ভীষণ ভালো লাগলো, আমরা ভীষণ রকমভাবে আনন্দিত, এবং আপনাকে আমাদের এই কথাপথ চ্যানেলের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা প্রণাম জানাই। তো আমরা কথাপথ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে উত্তরীয় পড়িয়ে শ্রদ্ধা জানাতে চাই। খুব ভালো থাকবেন। হ্যাঁ, আপনার আগামী দিনের সুস্থতা কামনা করি। এইভাবে আপনি লিখে যান আর সবাইকে আপনার আলোয় আলোকিত করতে থাকুন। এবং সবাইকে শেষ কথা বলি, আমার এই যে সম্মান, এটা যেন আমি রাখতে পারি। সম্মান পাওয়াটা কিন্তু খুব সহজে পাওয়া যায়, সেটা রক্ষা করতে চাইলে আমি পারি। ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো থাকবেন। হ্যাঁ।